আজ ২রা জানুয়ারি ২০১৫ সালে এই দিনে আমার আব্বা মারা যান। তো আমি তখন ঢাকায়। বাড়ি থেকে ফোন দিয়েছিল যেই দিক মজিল কাকা আরকি ফোনে কথা বলল যে, "বাজান বাড়ি চলে আয়।" আমি বলছি, "কি হইছে আব্বারে?" অ্যাম্বুলেন্সে উঠানো অসুস্থ। বলছে, "না আয়, বাড়ি আয়।" তো আমার বন্ধু তুহিন ওরে আমি ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, "একটু তাড়াতাড়ি আমাকে বাড়ি যা। আব্বা কি আছে কিনা জানা একটু আমারে।" তো ইন দ্য মিনটাইম আমি গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম। আমি ড্রাইভ করে মানে কি পরিবার-পরিজন আমার বাচ্চা, আমার ওয়াইফ। তার কথা আমার মাথায় আমার তখন সেন্সে ছিল না। আমি আমার মতো আইসেই মানে ফোন পাওয়ার সাথে, সাথে আমি রওনা দিই। তো যাই হোক মাঝপথে তারা আমার সাথে দেখা হয়, আমার ওয়াইফের সাথে, ফ্যামিলির সাথে। তারপর ফেরি পার হয়ে গেলাম। আমার এক্সাক্ট মনে আছে মাওয়া ফেরি পার হয়ে গেছিলাম। বাট গাড়ি ড্রাইভ করছি আমি, স্টার্ট দিছি, স্টার্ট বন্ধ করি নাই। অর্থাৎ আমি আমাকে বাড়ির উঠানে যে রাত্রে পৌঁছানোর পরে দেখলাম যে অনেক মানুষ। আমার চাচা, আমার দাদার সহ সবাই অনেকে বসে আছে। মানে অলরেডি ইতিমধ্যেই আব্বার গোসল-টোসল করায় খাটিয়েতে উঠানে পরিষ্কার উঠান, বাড়ির সামনে উঠানে আব্বাকে রাখছে। তো আমি যেয়ে গাড়িটা ব্রেক দিলাম, দরজাটা খুললাম। কিন্তু আমি ঢাকা থেকে বাড়ি কীভাবে গেছি আমার কোনো সেন্সেস ছিল না। আমি যেয়ে আব্বার খাটের কাছে মাথার কাছে বসলাম। বসার পরে আবার কাপড়ে মোড়ানো খুললাম মাথাটার কাছে বসে। আব্বার কপালে আমি একটা চুমু দিলাম। তো যখন চুমু দিলাম তখন কবির কাকা বলছিল বেদাত শব্দটা। আমি চিৎকার করে কাকাকে একটা গালি দিছিলাম। কারণ কেন গালি দিছিলাম? আমি ধর্মীয় বিষয় সম্বন্ধে এতটা আমি জানি না। বেদাত শব্দের অর্থ কি তাও আমি জানি না। বাট আমি এইটা জানি যে ধর্ম মানুষের জন্যে। ধর্ম মানুষের জন্যে। ধর্মের জন্য মানুষ না। জানি না আমি ভুল বললাম কিনা। তো আব্বা আমার জীবন দশায় কোনোদিন আমাকে একটা গায়ে হাত মানে একটা থাপ্পড় পর্যন্ত আব্বা কোনোদিন আমার দিইনি। এবং আমাদের ৭ ভাই বোনের পড়ালেখার জন্য আব্বা কোনোদিন ছাড় দেননি। আমার দাদা নাই, ইন্তেকাল করছে। দাদার মুখ দিয়ে আমি নিজে শুনছি যে সবাই ছোটবেলায় তখন আমার জন্ম হয়নি। ডাংগুলি খেলতো নিম ফল দিয়ে। ওই যে আমরা ডাংগুলি খেলি নিম ফল দিয়ে। তো দাদা নিজে বলছে যে আমি ডাংগুলি খেলতাম আঙ্গুর দিয়ে। তখন মোবাইলের যুগ না, টেলিফোনের অ্যাভেলেবেল না, চিঠির যুগ। দাদার মাসের খরচের টাকা বা পাঠাইতেন। বিল কলেজে পড়ছে, তারপর দাদা রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। তো এসএসসি পাশ করলাম মডেল স্কুল থেকে। ৭২৬ মার্কস পেলাম সায়েন্সে আমি। স্টার মার্কসও না, ৭২৬, ১৯৯৭ সালে। আব্বা বলল যে ঢাকা যাও। আমি ঢাকা শহর তো চিনি না, কোনোদিন যাইনি। আমার মনে আছে যে আব্বা প্রথম যখন ঢাকা পাঠায় তখন আমাকে সাইফুল কাকা কয়েকদিন আগে আমাকে ফোন দিছিল। বাট আমি পরবর্তী তাকে আর ফোন ব্যাক করতে পারিনি। তার যে উদ্দেশ্যে যে কারণে ফোন দিয়েছিল আমি লজ্জায় তাকে ফোন ব্যাক করিনি। এই কারণ আমার দৃষ্টিভঙ্গিতে আমি তার জাজমেন্ট করব না। বাট আমি সেটা ফুলফিল করার অ্যাবিলিটি নেই বিধায়, ছিল না বিধায় আমি ফোন ব্যাক করিনি। বাট সাইফুলকে আর রিটু ভাই আমাকে নিয়ে আসলো। আব্বা তাদের দুজনকে দিয়ে আমাকে পাঠালো। মামা ছিল পুরান ঢাকায়। তো যথারীতি আমি
ঢাকা আসার পরে কোচিংয়ে ভর্তি হলাম ক্লাসিক কোচিং সেন্টারে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজ আর নটরডেম, 3টায় আমি চান্স পেলাম। বাড়ি গেলাম, আব্বাকে বললাম, বাহ 3টায় চান্স পাইছি, তো ঢাকা কলেজ সবচেয়ে ভালো আব্বা, আমি ঢাকা কলেজে ভর্তি হবো। তা আব্বা বললো, আর আর কোনটার কী অবস্থা? বলছে নটরডেমে বা ওই যে হোস্টেল নাই তো, এই জন্যই ওখানে থাকা যাবে না, ঢাকা কলেজ হোস্টেল আছে। ওগুলো রেসিডেন্সিয়ালে, আমি হাওয়ার্ডে হোস্টেল আছে, তুমি তাহলে রেসিডেন্সিয়ালে ভর্তি হও। তো আমি রেসিডেন্সিয়ালে ভর্তি হলাম। আমার কাছে কোনো দিন 3 মাস পর পর আমাদের বা ছুটি হতো বা প্যারেন্টস ডেতে প্যারেন্টস আসতো, আমার কাছে কোনো দিন কোনো প্যারেন্টস আসেনি। কিন্তু এটা আমার কোনো আফসোস ছিল না, কারণ আমি ওই সিচুয়েশনে না, আমার প্যারেন্টস ওই ঢাকায় নাই কেউ, বা থাকলেও ওরকমভাবে আমি হ্যাবিচুয়েট ছিলাম না। আমার আত্মীয় স্বজন যারা কেউ বলতে পারবে না কারোর ভাই যে আমি একটা থাকছি ঢাকায়। হ্যাঁ, বিপদে পড়ে থাকছি আমি, নুন খেয়েছি যাদের, আমি তাদের এখনো গুণ গাই, মরার আগের দিন গুণ খাবো। বিপদে পড়ে যাদের বাসায় যেখানে আশ্রয় নিছি টিল ডেট নাও। তো সেটার পরে রেসিডেন্সিয়ালে আমি আর্টসে ভর্তি হলাম, সায়েন্স থেকে আর্টসে। ইন্টারমিডিয়েটে আমি 745 মার্কস পেলাম। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ব্যাচ থেকে কেউ তখন প্লেস করিনি। আমাদের সমস্যা হলো তখন 1 থেকে 20 টাকা বোর্ডে পেলে তারা স্ট্যান্ড করা বলি আমরা। সব কলেজেই সব বাড়ি রেসিডেন্সিয়াল সব বাড়ি থাকে 1 জন 2 জন বা 5 জন থাকে, হলি ক্রস বিকানোনি স্যার। বাট রেসিডেন্সিয়ালে আনফর্চুনেটলি আমাদের 99 ব্যাচের একজনও প্লেস করিনি। আমি আর্টসের ফার্স্ট বয় ছিলাম। তো যথারীতি আমি আগেই জহুর লোকালে উঠে গেছি অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে। কীভাবে উঠছি? ওই যে আমার এক মামা ছিল সম্পর্কে, মাসুদ মামা, আমি তার নুন খেয়েছি, আমি তার গুণ গাচ্ছি, গাই, সারা জীবনই গাইব। অথচ আমি কখনোই তার সাথে তার নাম্বারটাও আমার কাছে নাই। কেন নাই আমি নিজেও হয়তো বা জানি না, বাট আমি তাকে মরার আগের দিন পর্যন্ত তাকে স্যালুট দিই, সাপোর্ট দিই এবং তার শক্তি সম্মান করি, কারণ তার আশ্রয়ে, তার প্রশ্রয়ে এবং তার সাথে এক বেডে আমি ঘুমাইছি। অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে আমি লোকালে তখনই আমি আস্তে আস্তে পলিটিক্সের সাথে সংযুক্ত হয়ে যাই। কিন্তু আমি আমার কাছে একটা জিনিস বলছিলাম যে, আল্লাহ আমাকে অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশন টেস্টের সময় আর কি হল মানে যারা চান্স পায় তাদেরকে হল অ্যাটাচ করে দেওয়া হয়। বাট আমার পড়ছিল এপ্রভন হলে, যা চাইনি আমার কাছে তাই পাইলাম। তো এপ্রভন হল থেকে আমি প্রথম দিন থেকেই চেষ্টা করলাম, শুরু করলাম হল চেঞ্জ করার জন্য জহুর লোকালে। আমিও জহুর লোকালে থাকতাম, বাট নিজের ভিতরে খুব দুর্বলতা কাজ করতো যে আমি তো লিগেল স্টুডেন্ট না, বাট জহুরের মাটি, পুকুর, দোকানদার যারা আছে সবার সাথে আমার আত্মার সম্পর্ক হয়ে গেছিলো ইতিমধ্যেই। আমি হল চেঞ্জ করে বহুত কষ্ট, বহুত প্রসিডিউর, একবার না 2 বার বেশি সিগনেচার লাগে, 2 প্রভোস্টের 2 বার অনুমতি লাগে। এর মধ্যে আবার ডিন আছে, প্রক্টরও আছে হল প্রসিডিউর চেঞ্জের। তা আমি যখন হল চেঞ্জ করে আসলাম, আসার পরে আর থাকতে পারলাম না, কারণ ওই 2001-এ বিএনপি সরকার আসার পরে সহাবস্থানে কিছুদিন ছিলাম, এরপর আর থাকতে পারিনি। তো যথারীতি বেরোই গেলাম, রমনা পার্কেও ঘুমাইছি, এনে যাই করি নিয়ে। তো আব্বার কাছে দেখুন ওইতে বাড়ি গেলাম, বাড়ি যে বললাম আব্বা ব্যবসা করবো আমি। ব্যবসার কারণটা কি? অফকোর্স কারণ ছিল, বাট আমি কারণটা এখন না বলি। তখন আব্বা বললো, তোমাকে আমি ঢাকায় পাঠাইছি পড়ালেখা করতে, ব্যবসা করতে চাও তো এই যে আমার গদি আছে, গদিতে বসো। আচ্ছা না, আমি পড়বো আবার ব্যবসা করবো। তখন আব্বাকে বললাম যে আমার প্রতি মাসে যে টাকা দাও 5,000 টাকা, 5,000 টাকা তখন লাগে না, কারণ পৃথিবীতে ঢাকা ইউনিভার্সিটির মতো চিপ কোনো ইউনিভার্সিটি নাই পৃথিবীতে। এখন আছে কিনা আমি জানি না।
এবং আমি আমার সারা লাইফে ফ্রি কস্টে পড়ছি, কারণ ওই যে আমার স্কলারশিপ থাকতো সবসময়। তো আব্বা আমাকে বলল, ঠিক আছে তুমি যে টাকা তুমি বলতে চাচ্ছ আমি দিয়ে দিচ্ছি, কিন্তু সিনেমায়, বাংলা সিনেমায় দেখি ফার্স্ট ক্লাস ফাঁস হয়। আমার ফাঁসের দরকার নেই, এখন ফার্স্ট ক্লাসের একটা কাগজ আইনি আমার একটু দিও তাহলে। আমি 2 মিনিট চিন্তা করলাম, আমি বললাম ওকে ডান। আব্বা জীবদ্দশায় আমি আমার কথা ফ্লাপ করছিলাম, আব্বাকে নিয়ে আমি ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট দিয়েছিলাম। আব্বা আমাকে নিয়ে খুব চিন্তা করতো, মৃত্যুর আগের দিন আগের পর্যন্ত আমার নিয়ে খুব চিন্তা করতো যে আমি ইস্টাবলিশড হইতে পারলাম না ঢাকা শহরে, আমার গাড়ি নাই, গাড়ি ভাড়ি রুম থাকলেও বাট ওইরকম কোনো আমার ছিল না, তাই নিয়ে খুব চিন্তা করতো। তো বার্ডেম হসপিটালে আব্বা অনেকদিন তো ছিল, তারপর লাস্টের দিকে কি জিজ্ঞেস করলো সব সম্পত্তি টম্পত্তি ব্যাপারে, তখন বললো যে কারে কি দিবি, সবই তো তোর, যারে যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে। আমি কই, কি কবা? কয় যারে যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে, কারণ আমার কবরে যাইতে হবে, হিসাব দিতে হবে। আমার মা সাক্ষী, মা হচ্ছিল, মা আর আমি হাসপাতালে ম্যাক্সিমাম সময় থাকতাম। তো আব্বা বলছিল যে সব সম্পদ তোর, শুধু তোর মারে আর ছোট বাইরে দিস। এই ভিডিওটা রেকর্ড করতেছি আমি আমার মা আর ছোট ভাইয়ের উদ্দেশ্যে, কারণ আমি আব্বার কথা রাখতে পারিনি। কেন রাখতে পারিনি? কারণ আমি অক্ষম্য, অযোগ্য, অক্ষম, অকর্ম, আমার অ্যাবিলিটি নাই। মা আসওয়ান, আমার মাফ করে দিও, তোমার দেখতে পারিনি, সোয়ান রে দেখতে পারিনি। যেই দেখা বলতে আব্বা যা বুঝাইছিল, বলে গেছিল, তাই পারিনি, তাই মাফ করে দিও আমারে। আমার যোগ্যতা নাই, অ্যাবিলিটি নাই সোয়ান একটা ভালো চাকরিতে ঢুকাই দেওয়ার, কারণ তার ব্যবসা বাণিজ্য কোনোদিন সে করবে না। দেশের বাইরে যাওয়ার জন্য আমাকে অনেক বলছিলাম, মা তুমি জানো, যে বললাম যে বাড়িতে পৃথিবীর যে দেশ মন চায়, তখন হয়তো বা আমার টাকা ছিল কাছে বা আমার সুযোগ ছিল। সিটি কলেজ থেকে যখন ও সোয়ান মডেল স্কুলে আমার মতো পড়ছে, কিন্তু ইন্টারমিডিয়েটে আমি ঢাকা নিয়ে আসছি, ধরে আনার পরে ঢাকা সিটি কলেজে ভর্তি করে দিই। ঢাকা সিটি কলেজে আমার থেকে, তারপরে ঢাকা সিটি কলেজে অনার্স, মানে বিবিএ, এবং ঢাকা সিটি কলেজ তো এমবিএ করছে, প্রায় শেষ হয়েছেই তো, 5-6 বছর হয়ে গেল। তো আইএসএসবিতে শখ ছিল যে প্রশাসন আর্মিতে ঢোকার জন্যই। আইএসএসবিতে তুই ঢুকতে চাইলি ফান, কিন্তু প্রথমবার আমি কোনোদিন কোনো লবিং টবিং খুঁজি নেই। প্রথমবার যে আইএসএসবিতে আউট হয়ে গেলাম, কিন্তু ফাইনালে যায় সেকেন্ড অ্যাটেম্পটে। দ্বিতীয়বার নিয়েও নিজের যোগ্যতায়ও সেই আইএসএসবি পর্যন্ত গেছে, কিন্তু উপরওয়ালা সাক্ষী আর আমার এক বন্ধু সাক্ষী যে আমি আমার লবিং করার যে চেষ্টাটা এবং যে অর্থনীতির লেনদেন আমি আমার সাধ্যমতো করছিলাম, কিন্তু সেটা ভুল ছিল আমার। যে লোকটা টাকা নিয়েছিল, টাকা পরবর্তীতে ফেরত দিয়েছে, কিন্তু সে যে নিজে বাঁচার জন্যই কাজটা করছে, বাট সে কোথায় কোন লবিংয়ে করছিল সেটাও আমাকে দেখাইছিল নিয়ে। আমি তাদের নাম বলবো না, সোহান খালি একটু বলবো সোহান যে শেখ ফ্যামিলির শেখ হিলাল, শেখ জুয়েল, এরকম দুইজনের যে কোনো একজনের কাছের লোকের কাছে আমাকে নিয়ে গেছিলো। তাহলে আমি অবিশ্বাস করবো কীভাবে? আমি টাকাটা 25 লাখ 50 লাখ ব্ল্যাঙ্ক চেক দিছিলাম আমার ছোটো ভাই চাকরির জন্য, বাট আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছিলাম।
সম্পত্তি আর কারোর কোনো দাবি দেওয়া থাকলে সবাই আমার মাফ করে দিস। মা মাফ করে দিও আমারে। আমি নিজের অ্যাবিলিটি নাই, কেন নাই আমি জানি না, আমি আর জানতেও চাই না। আমি আসলে অকম্য, অথর্ব। আমার নাই মানে নিজস্ব কোনো, আর যদি অজান্তে কিছু থাকে হকের দিক দিয়ে, তাহলে আমার হকের সাথে আমার যার সাথে যদি কোনো কারোর সাথে রিলেশন থাকে, আমার যদি কোনো থাকে আমি বলে দিলাম, ইচ্ছে মতো সে তারটা নিয়ে জানি নেয়, আমার কোনো আপত্তি নাই, কোনো দাবি দেওয়া নাই। কেন আমি ভিডিও করলাম, কেন আমি এটা একটু পরে ইউটিউবে চ্যানেলে দেব? কারণ আল্লাহ অপারক। কোথায় অপারক? একটা জায়গায় অপারক। আল্লাহ অপারগতা স্বীকার করছে, সেটা হচ্ছে অন্যের হক। বেচতে যাচ্ছে একজন, পিছন থেকে টাইনি ধরে আমি বলবো বা কেউ একজন বলবে আমার হক দিয়ে যান, তখন সেই বেচতে আমি লোকটা যদি আল্লাহকে বলবে, আল্লাহ তখন বলবে এখানে আমার কোনো হাত নাই। আল্লাহ কোথায় তাহলে অপারক? তাই আমি আল্লাহকে এই অপারগতায় আমার জন্য যাতে আল্লাহর সেই সিচুয়েশনে পড়বে কিনা আল্লাহ জানেন, আমি তো তার বান্দা। তাই এই ভিডিওটা করে আমি অনলাইনে আমি পোস্ট দেব, কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ সাক্ষী, মুনকার নাকির সাক্ষী। আর আমার ভিতর থেকে বললাম কথাগুলো, যদি কেউ আমার দাবিদার হকদার থেকে থাকে, আমার অ্যাবিলিটি নাই, বাট কেউ যদি মনে করে আমি ওর কাছে হক পাই, দাবি পাই, সেটা আমার ওয়াইফ হোক, আমার বাচ্চা হোক, আমার পরিবারের হোক, আমার বন্ধু বান্ধব হোক, আমার পরিচিত কেউ হোক, এই পৃথিবীর কেউ হোক, সে যেন তার মতো নিয়ে যায়, যেখান থেকে যা খুশি। আমার অর্জন নাই কিছু, হয়তোবা যা পেয়েছি আমি, সম্পদ আর সম্পত্তির পার্থক্য আমি জানি, সম্পদ আর সম্পত্তি এক না। যেহেতু আমি পার্থক্য সম্পদ আর সম্পত্তি জানি, অতএব হকের সাথে কোনটা রিলেশন তা আমি জানি না, বাট আমার কেন মনে হয় দুইটাই আছে। সেই দুটি থেকে যে যার খুশি, যে যার ইচ্ছা মতো যে কোনো হক তার পাওনাদার মতো থাকে, সেটা নিয়ে যায়, যাহাতে আমি মারা গেলে আমার কেউ যদি না বলে যে আল্লাহর হস্তে তাকে মাফ করে দিয়েন, যদি কোনো দাবিদার থাকে। আমরা বলি না, জানাজা শুরু হওয়ার আগে যে মারা যান, তাকে সামনে রেখে তার খাটিয়াটা কবরে নামানোর আগে তার আত্মীয় স্বজন বা গার্জিয়ান পরবর্তীতে যে থাকে, সে বলে সবার উদ্দেশ্যে, যদি তাহার উপরে যদি কোনো দায় দাবি কারো থাকে আল্লাহর হস্তে মাফ করে দিন, অথবা আমাদেরকে জানায়েন, আমরা সেটা শোধ করে দেব। তো মা, কত ব্যবহার, কত দুর্ব্যবহার করি তোমার সাথে করছি, কিন্তু আমি অপারক, আর পারবো না মা, পারতেছি না মা। আল্লাহ আটকাবে না তোমার বাড়ি সোহান, আল্লাহ আটকাবে না, কেউই আটকায় না আল্লাহ। তা আব্বার কথাটা আমি পারিনি পালন করতে। তো আমার নিজের দায়বদ্ধতা থেকে আমি মুক্তির জন্য আমি কথাগুলো বললাম। সমস্যা ফেস করতে হয়, পলাই যে সমস্যার সমাধান হয় না আমি জানি, বাট কে ফেস করতে পারে? যার শক্তি আছে, সামর্থ্য আছে, আমার কোনোটাই নাই।
তাই ফেস করলাম না, ফেস করার অ্যাবিলিটিও নাই আমার, তাই দায় মুক্তি নিলাম। আসসালামু আলাইকুম।